বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাঙালি জাতির রক্তের মধ্যে রয়েছে একটি প্রতিবাদী সত্তা, প্রতিবাদী চেতনা। এটা আমাদের আজন্মকাল, জন্মের পর থেকে আমাদের যে প্রাকৃতিক যে পারিপার্শ্বিক প্রতিবেশ, যে চারিদিকের যে আবহাওয়া, এই জন্মগতভাবে আমাদের ভিতরে একটা প্রতিবাদী সত্তা শুরু থেকেই গড়ে ওঠে। এই সত্তার আলোকে আমরা দেখি বহু পুরনো ইতিহাস পর্যবেক্ষণ করলে, বহু পুরনো ইতিহাস ঘাটলেও আমরা দেখতে পাই এই সত্যই আমাদের পরিলক্ষিত হয়। সে বহু পুরনো যুগের থেকে আমরা চলে আসছি। আমরা অন্যায়, অত্যাচার, অবিচার সমস্ত কিছুর বিরুদ্ধে সবসময় সংগ্রাম মুখর, আমরা প্রতিবাদ মুখর, এমনই একটা অভিব্যক্তি আমাদের ভিতর পরিলক্ষিত হয়েছে সেই অনেক পূর্ব থেকে। সেই পাল শাসন আমলে দেখা যায় যে পুরনো ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাদেরকে পাল শাসন আমলে মহাপরাক্রমশালী রাজা মহিপালের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। তখনকার সময় অতি নিম্ন শ্রেণীর জেলে সম্প্রদায়, তারা সংগ্রাম করে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছিল। আর একদিকে মহাপ্রতাপশালী সম্রাট আকবরের বিরুদ্ধে বাংলার 12 ভূঁইয়ারা প্রতিবাদ করেছিল এরশাদ খানের নেতৃত্বে। তারাও তাদের অধিকার আদায় করে নিয়েছিল, অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। সেজন্য সেই পরিপ্রেক্ষিতে জেলে সম্প্রদায় অতি তুচ্ছভাবে দেখার বিষয় না। তাদের ভিতরে যেমন আমরা প্রতিবাদ দেখেছিলাম, তারা সংগ্রাম করে প্রতিবাদ করে তাদের অধিকার যেমন ছিনিয়ে এনেছিল, তেমনি বাংলার 12 ভূঁইয়ারা ঈসা খান নেতৃত্বে তারাও খাজনা দেবে না, এমনই একটা প্রতিবাদ স্বরূপ তারাও তাদের অধিকার ছিনিয়ে নিয়েছিল। এই বাঙালি রক্তের ভিতর যে বীজ লুকায়িত ছিল প্রতিবাদের, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা, সেটা আমরা বহু পূর্ব থেকে ইতিহাস ঘাটলেই দেখতে পাচ্ছি। আর দেখি যেখানে ব্রিটিশ ভারত, যেখানে আরও অনেক জায়গায় দেখা যায় ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষে যখন তিতুমির, সূর্য সেন, প্রীতিলতা ক্ষুদিরাম এবং অসংখ্য এরকম মহোদয় যে দেশের জন্য প্রাণ দানকারী অনেক শহীদদের নাম আমরা জানি, যারা দেশের জন্য, দশের জন্য অন্যায় প্রতিবাদ করে মানুষের পক্ষে কথা বলার জন্য সোচ্চার হয়েছিল, ইংরেজদের রোষানলে পড়েছিল, তারা আত্মহতি দিয়েছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। পরিশেষে আরও এরকম ব্রিটিশ শাসন এভাবে চলতে এক সময় দেখা যায় সেই 1757 সালে বাংলার শেষ নবাব, বাংলার শেষ সূর্য 1757 সালে যখন অস্তমিত হলো পলাশীর আম্রকাননে, সেখানেও আমরা দেখেছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা। সেখানে তাদের অন্যায় অনুশাসন মেনে নিতে পারেনি, অন্যায়ের প্রতিবাদ করেছিল, রুখে দাঁড়িয়েছিল, সংগ্রাম করেছিল, যার পরিণতিতে তাকে জীবন দিতে হয়েছিল, রক্ত দিতে হয়েছিল। এই রক্তদানের ইতিহাস আমাদের বহু পুরনো। এই পুরনো ইতিহাস ঘাটতে এক সময় পুরনো ইতিহাসের পথ বেয়ে আমরা 1948 সালে যখন এসে পৌঁছালাম, তখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা স্বাধীন হলাম মনে করলাম। ভারত আর পাকিস্তান যখন দুই রাষ্ট্র পৃথক হলো, তখন আমরা মনে করলাম যে আমরা বাঙালিরা স্বাধীন হয়েছি, কিন্তু পারতপক্ষে আমরা তখন স্বাধীন হয়নি। এক বাঘের মুখ থেকে আমরা দেখা যায় নদীতে কুমিরের একটা মুখে পড়লাম, এমন এক বিপদ থেকে আর এক বিপদের পায়ে পড়লাম। কিন্তু আর এক বিপদে এসে যখন পড়লাম, আমরা প্রথম মনে করেছিলাম যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র আর এখানে পাকিস্তান মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, এখানেই বুঝি আমাদের জন্য একটা ভালো কিছু হলো। আসলে না, ভারতবর্ষ থেকে যখন পাকিস্তান পৃথক হলো, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হলো, পশ্চিম পাকিস্তানদের দ্বারা আমরা আপন ভাতাসুলভ আচরণ না পেয়ে বৈমত্রীয় ভাতাসুলভ আচরণ পেলাম। সেখানেই আমরা বুঝতে পারলাম যে আমরা কতটা ভুলের মধ্যে ছিলাম, এখানে আমরা স্বাধীন হয়নি। এইখান থেকে এই 48 সালের প্রেক্ষাপটে যখন আমরা ধরে এইভাবে এসে যখন দেখলাম অনেকগুলো সালসন আসবে, তেমনই একটা প্রেক্ষাপটে যখন আমরা পাকিস্তানিদের দ্বারা শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত হতে থাকলাম, প্রতিনিয়ত নিষ্পেষিত হতে থাকলাম, তখন বাঙালি রক্ত কথা বলে উঠল। বাঙালি রক্ত বললাম চিরকালই প্রতিবাদ মুখর। এই প্রতিবাদ মুখরতার বহিঃপ্রকাশ ঘটল 52 ভাষা আন্দোলন,
মধ্য দিয়ে। এই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই প্রথম প্রতিবাদের যে মুখরতা বাঙালির, সেইটা আমরা পেলাম। একমাত্র বীরের জাতি, সাহসী জাতি এবং প্রতিবাদ মুখর জাতি হিসাবে যে বাঙালিরা বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত, তার বহিঃপ্রকাশ ঘটল 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। একমাত্র পৃথিবীব্যাপী কোথাও ভাষার জন্য রক্ত দিয়েছে এমন কোনো জাতির কোনো অস্তিত্ব এ পর্যন্ত বাঙালি ছাড়া ভিন্ন আর কাউকে পাওয়া যায় না। আমরা একমাত্র সেই জাতি, আমরা বীরের, আমরা প্রতিবাদের মুখরের, আমরা রক্তদানের, ভাষার জন্য রক্তদানকারী সেই জাতি বাঙালি। আমাদের সেই রক্তদানের ইতিহাসের পরিপ্রেক্ষিতে তেমনই একটা কবিতা শামসুর রহমান লিখেছেন ফেব্রুয়ারি 1969, সেইটাই আমাদের পাঠ্য। ফেব্রুয়ারি 1969-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, সে অভ্যুত্থানের পশ্চাতে কী ছিল তার প্রেক্ষাপট, সেইটা পড়তে গেলে আমাদের পিছনের ইতিহাস কিছুটা জানতে হয়। বিধায় আমার এই কিছু কথা বলার অবতারণা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবরুন্নিসা মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আসমা খানম, প্রভাষক, বাংলা বিভাগ, সবরুন্নিসা মহিলা ডিগ্রি কলেজ, খুলনা। আজ তোমাদের আমি সেমনই একটা কবিতা পাঠদান করতে যাচ্ছি। সেটা হচ্ছে ফেব্রুয়ারি 1969 শামসুর রহমানের লেখা, যেটার প্রেক্ষাপট ওই 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটের পথ বেয়েই এসেছিল 1969-এর গণ অভ্যুত্থান। এই যে বিভিন্ন এই গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট আলোচনা করতে গেলে পিছনের ইতিহাস আমাদের কিছু জানতে হয়। বিদায় আমি পূর্বে কিছুটা আলোচনা করে নিলাম। তারপর তোমাদের এই কবি পরিস্থিতি দিয়ে আজকে কবি পরিস্থিতি এবং ভাষা আন্দোলন প্রেক্ষাপট, 69-এর গণ আন্দোলন প্রেক্ষাপট এবং 1971 সালের স্বাধীনতা আমরা যে বিজয় পেয়েছিলাম, আমরা 16 ডিসেম্বরের বিজয় লাভ করেছিলাম, সেই প্রেক্ষাপট কিছুটা আলোচনা করে আমরা এই কবিতাটা পাঠ করব। এর পূর্বে যদি আমরা এগুলো না জানি, তাহলে এই কবিতাটা আমাদের জন্য বোঝার জন্য খুবই কঠিন হয়ে যাবে। এই প্রেক্ষাপটগুলো এই কবিতার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই এই কবিতাটি পড়তে গেলে অবশ্যই এই প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা অতি আবশ্যক। তাহলে এই যে তোমাদেরকে 69-এর গণ অভ্যুত্থান বললাম, যে 1948 সালে আমাদের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হলেও প্রকৃতপক্ষে আমরা স্বাধীন হলাম না। সেই 1757 সাল থেকে এই 1971 সাল পর্যন্ত আমরা প্রায় 200 বছর যে আমরা গোলামি করলাম ইংরেজদের, তারপর পাকিস্তানিদের। এই গোলামির পশ্চাতে শুধুই আমরা গোলামি করেছি? অবশ্যই নাই। গোলামির পাশাপাশি কিন্তু আমরা যে যেখান থেকে যেমনভাবে পেরেছি প্রতিবাদ করেছি, প্রতিবারে ফেটে পড়েছি, বুকো রয়েছি, প্রয়োজন বোধে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি। এতে আমরা বাঙালিরা কখনো কুণ্ঠিত হয়নি। কেননা বাঙালিরা বীরের জাতি, তারা ভীত নয়, তারা প্রতিবাদ করতে কখনো পিছ পাওয়া হয় না, ভয় পায় না। তার প্রমাণ আমরা বারবার পেয়েছি। 52 ভাষা আন্দোলনে পেয়েছি, রাজপথ রঞ্জিত করতে দেখেছি সালাম, বরকত, রফিকদের। পাশাপাশি 69-এর গণ অভ্যুত্থানে আসাদ, তারপর মতিউর, শামসুদ্দোহা, আরও অনেক এরকম শহীদদের নাম আমরা জানি। 71 সালের তো অনেক লক্ষ কোটি মা ভাই বোনদের রক্ত রঞ্জিত হয়ে আছে আমাদের এই দেশের মাটি, আকাশ বাতাস। এই রক্তদানের ইতিহাস জ্ঞাত আছে অবশ্যই। সেই জন্য এই পরিপ্রেক্ষিতে আমরা যে শামসুর রহমান লিখেছিলেন 1969 গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে যে রচিত ফেব্রুয়ারি 1969, তার পূর্বে আমরা শামসুর রহমানের জন্ম বৃত্তান্ত এবং তার কাব্য পরিস্থিতি দিয়ে এবং তার প্রেক্ষাপট আলোচনার মাধ্যমে আজকে আমরা ক্লাস এখানে মানে এই কবি পরিস্থিতির মাধ্যমে কবিতাটা পাঠ করার মাধ্যমে ক্লাসটা শেষ করবো। এই ক্লাসটা এই পর্যন্ত সীমাবদ্ধ করে পরবর্তী ক্লাসে আমি শেষ করবো ইনশাআল্লাহ। দেখো কবি পরিস্থিতিতে কি আসছে। জন্ম, কবি শামসুর রহমানের জন্ম 1929 সালের 20 অক্টোবর। উনি জন্মগ্রহণ করেছিলেন মহৎটুলি, ঢাকাতে। পৈতৃক নিবাস ছিল কোথায়? নরসিংদীর পাড়াতলি গ্রামে। পিতা মোখলেসুর রহমান চৌধুরী, মাতা আমেনা খাতুন। পাশাপাশি শিক্ষা জীবন এসএসসি 1945 সালে ঢাকাতে, উচ্চ মাধ্যমিক ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে 1947 সালে উচ্চতর বিএ অনার্স এমএ উনি পড়েছিলেন এ পর্যন্ত। আর কর্মজীবন তার বন্দিল। তার বন্দিলতা কর্মজীবন শুরু হয়েছিল দৈনিক মর্নিং নিউজ
দৈনিক মর্নিং নিউজ দিয়ে কর্মজীবন শুরু করেন। 1957 সাল থেকে 1967 সালে দৈনিক পাকিস্তান, পরে দৈনিক বাংলা নামে এটা পরিচিতি লাভ করে। সাংবাদিকতা পেশা দিয়ে উনি ওনার কর্মজীবন শুরু করেছিলেন। পাশাপাশি তার সাহিত্যকর্মের ভিতরে যে প্রতিবাদ মুখরতার কাব্যগ্রন্থ প্রত্যেকটা এরকম প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, নিজ বাসভূমে, বিধ্বস্ত নীলিমা, বুকতার, বাংলাদেশের হৃদয় ইত্যাদি এগুলো কাব্য। আর উপন্যাসের অক্টোপাস, এলো সে অবেলায়, অদ্ভুত আধারে, প্রবন্ধ অমিত তার জীবনানন্দ, শিশু সুকান্ত, গোলাপ ফোটে কুকিরাতে, অনুবাদ হ্যামলেট, ডেনমার্কের যুবরাজ ইত্যাদি বহু পুরস্কার এবং সম্মাননায় তিনি ভূষিত হয়েছিলেন। তার ভিতর 21শে পদক, বাংলা একাডেমি, স্বাধীনতা আদমজি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা তিনি পেয়েছিলেন। তার মৃত্যু 2006 খ্রিস্টাব্দে 17ই আগস্ট মৃত্যুবরণ করেন এই বন্দির সাহিত্য কর্মময় জীবনের অধিকারী কবি শামসুর রহমানের ফেব্রুয়ারি 1969 কবিতাটি নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি 1969 দেশপ্রেম, গণজাগরণ, সংগ্রামী চেতনার কবিতা। এই কবিতার ভিতরে এই যে বিভিন্ন প্রেক্ষাপটের কথা আমি আলোচনা করলাম, যে 1969 গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটার এই ক্ষেত্রে এই শাসনগুলো অতি গুরুত্বপূর্ণ। তার ভিতরে 1958 থেকে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন আমরা দেখেছি। 1962 খ্রিস্টাব্দে শিক্ষা আন্দোলন, 1967 সালে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করা হয়। এই 1966 খ্রিস্টাব্দে 6 দফা আন্দোলন, 1968-তে আগরতলা ষড়যন্ত্র মামলা, 1968 8ই ডিসেম্বর বিভিন্ন রাজনৈতিক দলের হরতাল ডাকা হয়। 1969 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসাদকে হত্যার মাধ্যমে গণজাগরণের সূত্রপাত হয়। এই গণজাগরণের সূত্রপাতটা কখন হয়? 1969 সালে 20 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদকে যখন হত্যা করা হয়, তখনই গণজাগরণের সূত্রপাতটা হয়ে যায়। তারপর পরেন 24 জানুয়ারি 1969-এ মতিউর এবং পথচারী রোস্তম মারা যাওয়ার ভিতর দিয়ে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে আসে। এই গণজাগরণটা এতই বেশি উত্তাল, বিক্ষুব্ধ রূপ ধারণ করে জনগণের ভিতর, যেটা সরকারের নিয়ন্ত্রণের ভিতর আর থাকে না। তার পরবর্তীতে 1969-এ 15 ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হকের মৃত্যু, এটাও আর একটা ঘটনা। 1969-এ 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহার হত্যা। এর মাধ্যমে তো বিস্ফোরণ ঘটে মানুষের মাঝে, গণজাগরণের একটা বিস্ফোরণ, সেটাই দেখা যায়। তো পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারি 1969 কবিতার প্রেক্ষাপট, যে এর মাধ্যমে এই যে আমরা যে গণজাগরণটা দেখেছিলাম, আর পরিস্থিতিতে এর মাধ্যমে আমরা যে শোষণে দেখা যায় 1969 ফেব্রুয়ারি 1969 কবিতাটির প্রেক্ষাপট। পাশাপাশি কবিতাটির প্রেক্ষাপট কি ছিল? 1952 সালের প্রেক্ষাপট বাঙালি জাতিসত্তার বিকাশ, গণ অভ্যুত্থান, দেশপ্রেম, গণজাগরণ, সংগ্রাম, আত্মত্যাগ। কবি প্রতীকীভাবে দেশত্ববোধের আলোকে উপস্থাপন করেছেন। এক কথায় এটি গণজাগরণের আদর্শে উদ্ভাসিত বাঙালির অধিকার সচেতনতার কবি এই অভিব্যক্তির প্রকাশ ঘটিয়েছেন এই কবিতা। বাংলা ভাষা আন্দোলন, 69-এর গণজাগরণ, এই দুটি আন্দোলনকে সংযুক্ত করে নানা রূপক উপমার আশ্রয় নিয়ে 21-এর চেতনায় পথ ধরে স্বাধীনতা আর গণ অভ্যুত্থানকে সফলতা দিয়েছে, যা আসলে কবিতাটির মূল চেতনাটাই এইটাই, গণজাগরণ আর এই যে বাংলা ভাষা আন্দোলন, 21-এর চেতনা বুকে ধরেই এই 69-এর গণ অভ্যুত্থানের সফলতা, 71-এর স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছিলাম, মুক্তির স্বাদ আমরা পেয়েছিলাম। কবির মানসিকতা কি কাজ করেছে এখানে কবির মানসিকতা, কবির মধ্যে যুগ যন্ত্রণা, নগর কেন্দ্রিকতা ছিল নিঃসঙ্গতা, দেশত্ববোধ, যার ফলে সারা জীবন গণতন্ত্রের পক্ষে, সত্য, সুন্দর, ন্যায়ের পক্ষে তিনি কাজ করেছেন। আর কি করেছেন? বিশ্বদের অন্যতম সৃষ্টিশীল, উদার, মানবতাবাদী, দেশপ্রেমিক কবি হিসেবে বাংলা সাহিত্য অঙ্গনে তিনি আজও অম্লান কিংবদন্তি রূপে তার স্থানটা ধরে রেখেছেন। এখানে আমরা যে কবিতাটা পাঠ করতে যাচ্ছি, কবিতা পাঠ করবার পূর্বে শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই কবিতাটি পড়ার পূর্বে
কবি পরিচিতি এবং শব্দ অর্থ পাঠ পরিচিতি এগুলো পাঠ করার পরেই তোমরা কবিতাটি পাঠ করবে। কবিতাটির এখানে শব্দ অর্থগুলো দেখো। বাগান, মানবিক বাগান বলতে মানবীয় জগৎ যেটা আমরা বুঝি, মনুষ্যত্ব, ন্যায়, মঙ্গলের জগৎ। কমল বন, পদ্মবন, কবি মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে কমল বন প্রতীকটি ব্যবহার করেছে। এরকম আরো কয়েকটি শব্দ অর্থ রয়েছে। কবিতাটি গদ্য ছন্দে রচিত। আমরা এখানে পড়বো যে অন্তমিল, যেমন এক লাইনের শেষে আর এক লাইনের যে মিল, এটা এখানে পরিলক্ষিত হবে না। তারপরেও কবিতাটি অতি সুন্দর চমৎকারভাবে রচিত হয়েছে। কবি শামসুর রহমান বিভিন্ন উপমার সাহায্যে রহমান, আমি এখানে কবির নামের ক্ষেত্রে বলি, তার বাবার নামের ক্ষেত্রে দেখো রহমান কথাটা আছে, কিন্তু কবিতার নাম লিখেছেন রহমান হিসাবে। এখানে যদি আমরা আকারটা না দিই, শুধু রহমান লিখি, বাপের নামের মতো ধরে, তার পিতার নামের ক্ষেত্রে রহমান আছে কিন্তু শামসুর রহমান এখানে আকারটা রয়েছে। এই আকারটা আমরা খুব করে খেয়াল করব। পরীক্ষার খাতায় যদি আমরা এই ভুলটুকু করি তা মারাত্মক ভুল হিসাবে বিবেচিত হবে। সেজন্য খুব লক্ষ্য করে তোমরা কবিতার নাম, কবির নাম এগুলো অবশ্যই পড়ে নিয়ে কবিতাটি পড়বে। গদ্য ছন্দের লেখা, অতি সুন্দর সাবলীল আর কাব্যিক ভাষায় যে কবিতাটি রচিত, দেখো শিল্প সুন্দর। কবিতাটি আমরা একটু পড়ি। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, থরে বিথরে শহরের পথে কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। 21শে কৃষ্ণচূড়া আমাদেরই চেতনার রং, এ রঙের বিপরীত আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতার আমাদের মনের সকাল সন্ধ্যায়। এখন যে রং ছেয়ে গেছে পথ ঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলন্টিত ঘাতকের আস্তানায়, কেউ মরা আধমরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ, বুঝি তাই 1969-এ আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত হতে নক্ষত্রের মতো ঝড়ে অবিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রের আর দুঃখের ছায়ায়। 52-এর কবি। এই 60-এর দশকটা আমরা দেখেছি, এই যে 69-এর যে গণ অভ্যুত্থান, এই 60-এর দশকটাই ছিল উত্তাল সেখানে দেখেছি আমরা। সেখানে আমরা কি কি সংগ্রাম দেখেছিলাম শিক্ষা আন্দোলন, রবীন্দ্র সঙ্গীত নিষিদ্ধকরণ, বঙ্গবন্ধুর 6 দফা আন্দোলন, ছাত্র সমাজের 5 দফা আন্দোলন, মোট 11 দফা আন্দোলন। তারপর দেখেছি কি আসাদের শহীদ হয়ে যাওয়া, মতিউর পথচারীর মৃত্যু, সার্জেন্ট জহুরুল হকের মৃত্যু। এইসবের বিভিন্ন প্রেক্ষাপট এই 60-এর দশকটা উত্তাল করে রেখেছিল বাঙালির চিত্তে, যার ফলে 52 ভাষা আন্দোলনের সেই উৎসাহ উদ্দীপনা চেতনার বহিঃপ্রকাশ যেমন 69-এ গণ অভ্যুত্থানে জয়লাভ করেছিল, তেমনি 1971 সালে আমাদের স্বাধীনতার পথে, আমাদের বিচার পথে ধাবিত করেছিল, আর আমরা বিজয় লাভ করেছিলাম। এইভাবে বাঙালি রক্তদানের ইতিহাস অনেক পুরনো, সেটা আমরা বহু যুগের শাসনে আমরা দেখেছি, শাসন আমলে দেখেছি। সুলতানি আমল, মুসলিম শাসন আমল, হিন্দু শাসন আমল, ব্রিটিশ আমল, এবার পাকিস্তানি শাসকদের হাতে আমরা
নিপীড়িত হয়েছি, এমন এমন বিভিন্ন পদ অতিক্রম করার মাধ্যমে, রক্তদানের মাধ্যমে, বাঙালি তার বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার মাধ্যমে স্বাধীনতা পেল, বিজয় পেল 1971 সালের 16ই ডিসেম্বর। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি আমরা বীরের জাতি, তোমরাও সেই দেশেরই আগামী দিনের সূর্য সন্তান। তোমাদের মনেও এমনই একটা দেশের জন্য, দশের জন্য মনের ভিতরে এমনই একটা উৎসাহ, উদ্দীপনা আর প্রেরণা জাগ্রত হোক। তোমরা আগামী দিনকে সুন্দর করো, সুন্দর সাবলীলভাবে তোমাদের জীবনকে সাজিয়ে ভবিষ্যৎ প্রজন্ম তোমরা সেভাবে গড়ে ওঠো। তোমাদের আগামী দিন হোক সুন্দর, উজ্জ্বল, সম্ভাবনাময়। দেশ হোক তোমাদের দ্বারা অনেক বেশি উচ্চে আসন লাভ করুক, এ আশাবাদ ব্যক্ত করে তোমরা ভালো থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।